Welcome to my channel Commerce Academy. Hey, please subscribe, like, comment and share my channel. Welcome to my channel Commerce Academy. Please like, আমি comment, তোমাদের share and অংশীদারি subscribe ব্যবসা my হিসেবে channel. পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমার ষষ্ঠ ক্লাস 06। ইতিমধ্যে আমি এটার উপর 5টা ক্লাস নিয়েছি, 3টা নিয়ম নিয়ে আলোচনা করছি, 2টা অঙ্ক করেছি আর কোশ্চেন। আর এই অধ্যায়টা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা কমার্স পড়তেছো তাদের রয়েছে। তাহলে আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে শুরু হচ্ছি তোমাদের সামনে। এই অঙ্কটা হচ্ছে যে এই অঙ্কটা উদাহরণ 03, এটা যশোর বোর্ড 2024 সালে আসছে। সান ও মুন একটা অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাহলে অংশীদার দুইজন, একজন সান একজন মুন, দুইজন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 7:3। আমাদের অনুপাত দেওয়া আছে, কিভাবে বন্টন করবে? 7:3 অনুপাতে বন্টন করতে হবে। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা এবং 1,80,000 টাকা। মূলধন ছিল বলতেছে, মূলধন ছিল বললে ব্যালেন্স বিডি আকারে লিখতে হয়, আমরা জানি এটা 1 লক্ষ 2 লাখ এবং 1,80,000। একটা আইটেম পাইলাম। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। তাহলে মূলধন এবং উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 5% সুদ ধার্য করতে হবে। তাহলে সুদের পরিমাণ হচ্ছে কত? 5% এবং সুদ ধার্য করতে হবে। তাহলে আমরা মূলধন এবং উত্তোলনের সুদের হারটাও পেয়ে গেলাম। মানে মূলত প্রশ্নের মধ্যে কি কি আছে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধন ও উত্তোলনের সুদ পাইলাম। সান প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। সানের বেতন পাইলাম। সান বলতে হচ্ছে প্রতি মাসে টাকা করে কত? 2,000 টাকা করে বেতন পাবে। এই বেতন সম্পর্কে আরো কথা আছে, আমাদের দেখতে হবে। সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে এই যে ব্যবসা থেকে, তাহলে এখানে প্রতি মাসের শেষে ব্যবসা থেকে যথাক্রমে 1,800 টাকা এবং 1,000 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে আমরা 1,800 টাকা এবং 1,000 টাকা নগদ উত্তোলন পাইলাম, নগদ উত্তোলন আইটেম পেলাম। নগদ উত্তোলন মূলত যায় একবার। 1 জুলাই তারিখে মৌন 20,000 টাকা ঋণ হিসাবে প্রদান করে। তাহলে মৌন 20,000 টাকা ঋণ হিসাবে দিয়েছে। এটা কোন তারিখে? এটা হচ্ছে 1 জুলাই তারিখে। তাহলে 1 জুলাই হলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের সুদ ব্যয় করতে হবে। সানের বেতন চার্জ করার পর, দেখো সানের বেতন চার্জ করার পর, আমরা যে বলছিলাম চার্জ করার পর, এখানে চার্জ করার পর বিষয়টা আছে। কিন্তু অন্যান্য বিষয়গুলো বিবেচনা করার পূর্বে ব্যবসায় নেট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। নেট লাভ দেওয়া আছে 1,60,000 টাকা। এইগুলো দেওয়া আছে। করতে হবে কি কি? অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। 3টা আইটেম, 3টা হিসাব আমাদের করতে হবে। তাহলে আমাদের কি কি করতে হবে সেটা দেখে গেলাম। এখন 1 নম্বর বিষয় হচ্ছে যে অংশীদারদের মূল উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা টোটাল অঙ্কের মধ্যে কি কি পাইলাম? অনুপাতটা দেওয়া আছে 7.3। তারপর মূলধন দেওয়া ছিল এত টাকা, 2 লক্ষ টাকা। 1 নম্বর মূলধন পাইলাম, আমরা মূলধনের আইটেমটা পাইলাম। তারপর মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ 3টা আইটেম পাইলাম। বেতন একটা পাইলাম, 4টা আইটেম। তারপর নগদ উত্তোলন একটা 5টা আইটেম। তারপর ঋণ আছে, ঋণের সুদ বের করতে হবে 6টা আইটেম এবং নেট লাভ আছে 7টা আইটেম। আমি তোমাদেরকে 11টা আইটেম বলছিলাম, এখানে 7টা আইটেম আছে। কিছু কিছু আইটেম একবার যাবে, কিছু কিছু আইটেম 2বার যাবে। অঙ্ক দেখে তোমরা বুঝে গেছো কয়টা একবার যাবে, কয়টা 2বার যাবে, কোন আইটেমটা 2বার যাবে। তাহলে বোঝা গেল। এখন আমরা অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়ের এই বিষয়টা নিয়ে এখন আলোচনায় যাব। তাহলে দেখো, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে গেলে আমরা যদি দেখি, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে প্রতি মাসের শেষে, তাহলে দেওয়া আছে প্রতি মাসের শেষে হলে আমাদের কত মাসের সুদ বের করতে হবে? 5.5 মাস। আমরা যদি দেখি এই যে উত্তোলনের সুদ নির্ণয়, যদি প্রত্যেক মাসের প্রথম তারিখ, যদি প্রত্যেক মাসের মাঝামাঝি, যদি প্রত্যেক মাসের শেষ তারিখ উত্তোলন, এই যে শেষ তারিখে যেহেতু বলেছে, শেষ তারিখ উত্তোলন করতে গেলে কত? মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 5.5% ভাগ 100। এই সূত্রটা মূলত দিয়ে উত্তোলনের সুদ বের করতে হবে। আমরা ইতিমধ্যে এই সূত্রটা শিখে ফেলেছি। তাহলে কিভাবে বুঝলাম? প্রতি মাসের শেষ তারিখ বলেছে, আমাদের কোয়েশ্চেনও শেষ তারিখ ছিল। এই যে কোয়েশ্চেনে প্রতি মাসের শেষে। তাহলে উত্তোলনের সুদটা নির্ণয় করি। একজন 1,800 টাকা, একজন 1,000 টাকা নগদ উত্তোলন করে। তাহলে দেখো, উত্তোলন অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। সান মাসিক উত্তোলন হচ্ছে 1,800 টাকা, সানের 1,800 টাকা। আমরা যেভাবে দেখতেছি অঙ্কের মধ্যে আছে, দেখা যাচ্ছে এই যে সানটা বের করার জন্য সানের টাকা আছে 1,800 টাকা। এই 1,800 টাকা এখানে বসে গেছে। আর সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে 5%। উত্তোলনের সুদের হার
5%, এই 5% দেওয়া আছে 1800 টাকা ইন্টু 5%, 1800 টাকা ইন্টু 5%। আর আমাদের কোয়েশ্চেনে ছিল প্রতি মাসের শেষে, এই যে প্রতি মাসের শেষে হলে 5.5 মাস, তাহলে আমরা জানি শেষে হলে 5.5 মাস ব্যয় দিয়ে দিল। একইভাবে এই মোড়েরটাও 1000 টাকা, এই 1000 টাকা দেওয়া আছে, 1000 টাকা বসে গেল, 1000-এর 5.5%, এই যে সেম, দুইজনের জন্য সেম 5.5% সেম টাকাটা, পার্সেন্টেজটা, এবং এটাও মাসের শেষ তারিখে, তাও এটাও 5.5। এখন ক্যালকুলেটর হাতে নিয়ে নিজেরা কাজটা করে ফেলো। 1800 টাকা হলো, 1800 টাকাকে 5% বাইর করো, অথবা 1800 গুণ 5 গুণ 5.5 ভাগ 100 দিলে আমি যে সূত্র লিখলে সেটা হবে, অথবা 1800 টাকার 5% বের করে আমাদের কাজটা করতে হবে। আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো 1800 গুণ 5% বইটা আগে দেখেছি, 1800 5% বইটা দেখিয়ে দিচ্ছি। 5% হচ্ছে 90 টাকা গুণ 5.5, এই 5.5 সমান কত আসে, এই 495 টাকা, এই যে 495 টাকা চলে আসছে। একইভাবে আমি যে সূত্র দিয়েছি এটাও যদি করা হয় এরকম, 1800 গুণ 5 গুণ 5.5 সমান যা হয় এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে, ভাগ 100, তাহলে কত আসছে 495 সেম যেভাবে করো না কেন উত্তর একই হবে। তাহলে এটা চলে গেল। একইভাবে যদি আমরা তারপরটা বের করি, 1000 গুণ 5 গুণ 5.5 যা হয় তাকে ভাগ দিতে হবে ভাগ 100, তাহলে সমান হচ্ছে কত, 275 টাকা। এই যে 275 টাকা আসছে, এই 275 টাকা। এখন 275 টাকা এবং 495 যোগ করো, যোগ 495, 4, 9, 5, তাহলে যোগ করলে যোগফল আসে কত, 770 টাকা। তাহলে উত্তোলনের সুদ কত আসবে, 770 টাকা। দেখো এই যে 770 টাকা উত্তোলনের সুদ। তাহলে আমাদের অংশীদারদের উত্তোলনের সুদ ক নম্বর কাজটা আমরা করে ফেলছি, একটা হয়ে গেছে, মানে 2 নম্বরের মার্কের কাজ শেষ। এরপর আমরা যে বিষয়টা করব, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবে। এই দুইটা হিসাব আমরা একসাথে করব, মনে রাখতে হবে এই দুইটা সবসময় আমরা একসাথে করব। আমি দুইটা একসাথে আঁকতেছি তোমাদের, মানে ইয়াতে ভিডিওতে দুইটাই একসাথে দেখাচ্ছি, যাতে এই যে লাভ লোকসান আবন্টন নিয়ে আসলাম, এরপর আমরা অংশীদারদের মূলধন হিসাবটাও নিয়ে আসবো একসাথে, দুইটা কাছে। এই যে অংশীদারদের মূলধন হিসাব 2 পেজে দুইটা রাখতেছি। তাহলে আমরা শুরু করতেছি প্রথম প্রশ্ন দ্বারা। আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, 2023 সালের 1 জানুয়ারি তারিখে মূলধন ছিল যথাক্রমে একজন 2 লক্ষ টাকা, আর একজন হচ্ছে 1,80,000 টাকা। মূলধন হিসাবে চলে যাবে অংশীদারদের মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব এখানে, অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে এই যে ব্যালেন্স বিডি ছিল বললে, কোয়েশ্চেনে যদি ছিল বলে, মূলধন ছিল বলে, এই যে তাদের মূলধন ছিল, আমরা রুলসও দেখিয়েছি, মূলধন ছিল বললে কি ব্যালেন্স বিডি বলে 2 লক্ষ টাকা এবং 1,80,000 টাকা বসে গেল, একটা শেষে, এটা একবারেই আসে। এরপরে কি আছে দেখি, ধারাবাহিকভাবে আমরা প্রতিটা আইটেম দিয়ে যাব। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ। তাহলে এখানে আমরা মূলধনের সুদ, উত্তোলনের সুদ তো আমরা বের করে ফেলছি, আগে উত্তোলনের সুদ এই কাজটা করে ফেলি। একটা হচ্ছে 495 টাকা, এটা মূলধন হিসাবে ডেবিট পাশে। দেখো মূলধন হিসাবে ডেবিট পাশে মূলধনের সুদ, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, উত্তোলনের সুদ 495 টাকা আর 275 টাকা, 275 টাকা, এই যে 275 টাকা দিয়ে দিচ্ছে। আশা করি তোমরা দেখতেছ। এরপরে যেটা আমরা দেখতেছি কি, এই সাথে সাথে উত্তোলন এটাও করে ফেলি। উত্তোলন যায় যে একবার, উত্তোলনের সুদ যায় 2 বার, সেটা আগে এই দুইটা কাজটা আগে, উত্তোলন সুদ আবার কোথায় যাচ্ছে এটা আবার যাবে। এখানে যেহেতু ডেবিট পাশে আসছে, আমাদের মূলধন হিসাবে ডেবিট পাশে আছে, লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে। দেখো এই যে লাভ লোকসান হিসাবে ক্রেডিট, অংশীদারদের মূলধন হিসাব, ব্রেকের উত্তোলনের সুদ, সান 495 টাকা, মূল এই 275 টাকা। তাহলে 275 টাকা এটা চলে আসলো, আমরা এটা পাইলাম 275 টাকা। একটু হয়ে গেল, এই যে 275 টাকা, 275 টাকা আসছে, তাহলে 770 টাকা যোগফল এখানে বসে গেল। তাহলে মূলধন শেষ, উত্তোলনের সুদ শেষ, সাথে সাথে উত্তোলনটা আমরা বসে দিই। উত্তোলন ছিল 1800 টাকা, এই 1800 টাকাকে 12 দিয়ে গুণ করতে হবে, 1000 কেও 12 দিয়ে গুণ করতে হবে। 1800 গুণ 12, 1800 গুণ 12, তাহলে কত আসে, 21,600 টাকা আছে। তাহলে সানের গড় হবে 21,600, আমরা দেখি দিছে কিনা এই এর মধ্যে। এই যে উত্তোলন হিসাব বলে
সানের ঘরে 21,600 আর মনের ঘরে এটা ছিল যে 1,000 টাকা করে। মনেরটা মাসে 1,000 1,000 12 মাসে 12 দিয়ে গুণ করো, 12,000 টাকা চলে আসবে। তাহলে 12,000 টাকা চলে গেলে তাহলে আমাদের উত্তোলন শেষ, উত্তোলনের সুদ শেষ। এদিকে মূলধনের ব্যালেন্স বিডি লিখছি, মূলধনের সুদ ব্যয় করতে হবে। তাহলে মূলধনের সুদ আমাদের কত পার্সেন্ট? মূলধনের সুদ হচ্ছে 5%। উত্তোলন এবং মূলধন দুটার উপর 5%। তাহলে 5% আমরা এখন বের করব। দেখো এই 2 লক্ষ টাকার 5% যদি বের করো 10,000 টাকা বের হবে। আমি ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি। তারপর 2 লাখ ইন্টু 5% সমান এই যে 10,000 টাকা বের হয়ে গেছে। তাহলে একটা 10,000 আমরা পাই গেলাম, একটা 10,000। এরপর 1,80,000 টাকার 5% এটা 9,000 টাকায় বের হবে। দেখো 1,80,000 ইন্টু 5%, 1,80,000 ইন্টু 5% সমান কত আসে? যে 9,000 টাকা চলে আসছে। তাহলে এটা 9,000। তাহলে মূলধনের সুদ একটা মূলধন হিসাবে ক্রেডিট পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, মনে রাখবে মূলধন যেদিকে তার মূলধনের সুদ সেদিকে, উত্তোলন যেদিকে উত্তোলনের সুদ এদিকে। এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে মূলধনের সুদ আমরা এখন আবন্টন হিসাবে কোন পাশে আসছে? ক্রেডিট পাশে আসছে। এবার দেখবো লাভ লোকসান মূলধন হিসাবে ক্রেডিট পাশে, এবার আবন্টন হিসাবে ডেবিট পাশে। দেখো ডেবিট পাশ, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ বলে সান 10,000, মন 9,000। যেগুলো আমরা টাকাগুলো বাইর করেছিলাম 10,000 9,000 সবগুলো যোগ করে কত? দুইটা 19,000 টাকা চলে আসছে। তাহলে মূলধনের সুদ চলে গেল, দুইবার মূলধনও চলে গেল। তাহলে আমাদের মূলধনের সুদ, মূলধন, উত্তোলনের সুদ, উত্তোলন চলে গেল। এরপর সান প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। এই যে বেতন পাবে বলছে, এখন বেতন সম্পর্কে কথা বলছে। এখানে লেখা আছে সানের বেতন চার্জ করার পর, সানের বেতন চার্জ করার পর। তবে চার্জ করার পর যদি বলে এই যে আমরা অংশীদারদের বেতন ডেবিট করার পর অথবা চার্জ করার পর, আমরা নিয়মে বলছিলাম। এখন এই শব্দ পেয়েছি চার্জ করার পর বললে শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে বেতন লিখে দেখাতে হবে। তাহলে একবারে যাবে, যেহেতু চার্জ করার পর আছে, অন্য কোনো কথা নাই। তাহলে একবার দিচ্ছে কিনা আমরা চেক করি। মূলধন হিসাবে এই যে বেতন 24,000 টাকা। কেমনে 24,000 টাকা হলো? মাসে 2,000 টাকা আছে। দেখো বেতন হচ্ছে মাসে, সানের বেতন কোথায় গেল? বেতন, এই যে বেতন 2,000 টাকা করে বেতন পাবে। মাসে 2,000 টাকা হলে বছরে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দুগুণ 24,000 টাকা বেতন এখানে চলে আসছে। তাহলে এটা তোমরা বুঝে গেলে বেতন 24,000 কেমনে হলো? 12 আর 2,000 কে 12 দিয়ে গুণ। আমরা জানি যে 12 মাসে 1 বছর। তাহলে 2,000 গুণ তাহলে কত আসে? 24,000। এই যে 24,000 চলে আসছে। তাহলে এটা বোঝা গেল। এর পরবর্তী আর কি আছে দেখা যাক। এর পরবর্তী 1 জুলাই তারিখে এই যে আচ্ছা 1,800 টাকা 1100, এটা তো হয়ে গেল। 1 জুলাই তারিখে মূল 20,000 টাকা ঋণ প্রদান হিসাবে প্রদান করে। ঋণ প্রদান করলে ঋণের সুদ বের করতে হবে। এখানে সুদের হার দেওয়া নাই। সুদের হার দেওয়া না থাকলে আমরা বলছিলাম 6 মাসের 6% ধরতে হবে। ডেট দেওয়া আছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোট 6 মাসে সুদ বের করতে হবে। পার্সেন্ট দেওয়া নাই। পার্সেন্ট না থাকলে 6%। আমরা সেটা বলেছিলাম তোমাদের, দেখাচ্ছি বিষয়টা। এই যে ঋণের সুদ সংক্রান্ত নিয়ম কথা আছে। ঋণের সুদের হার দেওয়া না থাকলে 6% ধরতে হবে। এখন সুদের হার দেওয়া নাই, কত পার্সেন্ট ধরবো? আমরা 6% দেখবো। তাহলে দেখো, তাহলে আমাদের ঋণ আছে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা 6% বের করতে হবে, 1,200 টাকা বের হবে। দেখো 20,000 গুণ 6%, তাহলে বের হলো কত? 1,200 টাকা। আর এটা টাকাটা ঋণটা নিয়েছে কখন? ঋণটা নিয়েছে জুলাই থেকে। এই যে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে 6 মাস। এটাকে তাহলে আমরা জানি এটা এই যে কোনো পার্সেন্ট ক্যালকুলেটারে 12 মাসের ব্যয় হয়, 1 বছরের ব্যয় হয়। তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 12 দিয়ে ভাগ করলে এটা 100 টাকা 1 মাসের সুদ বাইরে হয়েছে। এখন আমাদের হিসাব করবো জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, 6 দিয়ে গুণ করলে কত হয়? 600 টাকা ঋণের সুদ। তাহলে ঋণের সুদ 600 টাকা। এটা যেহেতু চার্জ করার পর বলছে, দেখো বেতন না, এটা তো না, ঋণের সুদ শুধুমাত্র ঋণ হিসেবে একবার ঋণ হিসাবে ক্রেডিট পাঠাতে হবে। ঋণ হিসাব করতে বলা নাই, তাই দিতে হবে না। আর লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাতে হবে। দেখো দিচ্ছে কিনা এখানে। এই যে মূলের ঋণ হিসাব, ব্র্যাকেটে ঋণের সুদ কত টাকা? 600 টাকা। একবারে যাবে, কেননা আমরা ঋণের সংক্রান্ত বলছিলাম। যদি ঋণ হিসাব করতে বলে, এই অঙ্কের মধ্যে যদি ঋণ হিসাব বলে, এখানে অংশীদারদের ঋণের কথা বলে নাই, প্রথম অঙ্কের মধ্যে বলে নাই, তাই এটা আর কোথাও দেখাতে হবে না। এখন শুধুমাত্র একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ঋণের সুদ লিখে দেখাতে হবে। এখন শুধু ডেবিট পাশে আসছে, আর কোথাও যায় নাই। এই 600 টাকা এতটুকুর মধ্যে এটা শেষ। যেহেতু এখানে ঋণ হিসাব করতে বলে নাই, সেই জন্য একবার যাবে। আর ঋণ হিসাব করতে বললে আবার এটা ঋণ হিসাবে ক্রেডিট পাশে যাইতো। তাহলে আমরা এটা পাইলাম। এরপর আমাদের কি আছে একটু দেখি। অন্যান্য বিষয় বিবেচনার পূর্বে ঋণের কারবারের নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। তার নিট লাভ কত আছে? নিট লাভ আছে 1 লক্ষ। এই 60,000 টাকা নিট লাভ আছে। এটা একবারেই যায়। এটা আবন্টন হিসাবে ক্রেডিট পাশে। দেখো এই যে লাভ লোকসান হিসাব,
নিট লাভে স্থানান্তরিত হয়েছে, ব্র্যাকেটে লেখা আছে 1,60,000 টাকা। এখানে একবারেই শেষ। আমাদের মনে হয় আইটেম আর নাই, অঙ্ক শেষ। বিষয়গুলো বিবেচনার পূর্বে লাভ লোকসান আর তো কিছু নাই। তাহলে এই দুইটা আমরা একসাথে করে ফেলছি, এখন আমাদের মিলানোর পালা। দেখো, প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাবে এটা মিলতে হবে। আর এগুলা শুরুতেই সান ও মুন আমি একটা অঙ্কের মধ্যে বলে দিচ্ছি, সবগুলো বলতে হবে। যতজন পার্টনার থাকে তাদের নামগুলো লিখতে হবে, তারপর লাভ লোকসান আবন্টন হিসাব লিখতে হবে, তারপর 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। কেননা আমাদের অঙ্ক ছিল 2023 সালের 1 জানুয়ারিতে শুরু হয়েছে, এটা শেষ হবে 2023 সালের 31শে ডিসেম্বর। এই তারিখটা লেখার পরে আমাদের ডেবিট ক্রেডিট কিভাবে আঁকতে হয় জানি। আঁকার পরে আমরা তো অঙ্ক করে ফেলছি, তারপরে একটু করে আবার রিপিট দিলাম আর কি। এখন আমরা অঙ্কটা মিলাবো। মিলাতে গেলে কিরকম বলছিলাম মনে আসো তো আশা করি তোমাদের সবার। ইতিমধ্যে তোমরা তিনটা অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই ক্রেডিট পাশে সবগুলা যোগ করবা। ক্রেডিট পাশে যোগ করে 1,60,000 সাথে 770 যোগ করলে 1,60,770 এটা বের হয়েছে। আর ডেবিট পাশে আছে এই দুইটা ফিগার। তাহলে এই দুইটা ফিগার, এই যোগফল এটা থেকে এই দুইটা বাদ দাও, এই দুইটা বাদ দিলে বিগফল এটা বের হবে। বিগফল 1,41,170 এই টাকাটা বের হবে। এই টাকাটা বের হওয়ার পরে এই টাকাটাকে আমরা অনুপাত অনুযায়ী ভাগ করব, যে কোশ্চেনে যে অনুপাত অনুযায়ী ভাগ করব, ভাগ করলে এই দুইটা টাকা আমরা খুঁজে পাবো। তাহলে আমি এটা দেখাচ্ছি তোমাদের ক্যালকুলেটারে। 98,819 টাকা কেমনে বাইরেছে, আর 42,331 টাকা কেমনে বাইরেছে। ওকে, তাহলে আমাদের অনুপাত আছে কত? 7.3 অনুপাত। আমাদের অঙ্কের মধ্যে অনুপাত দেওয়া আছে যে 7.3। এই অনুপাতটা 7.3। এখন এই 7 এবং 3 যোগ করো, 7-এর সাথে 3 যোগ করলে অনুপাতে যোগফল হবে 7-3 10। মানে লাভটাকে এই 10 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। দেখো এখানে করছে আমাদের লাভ বের হয়েছে। আমরা একটু আবার রিপিট একটু দেখি। লাভ বের হয়েছে 1,41,170। এই 1,41,170 কে এই মুনাফার অংশ, এই নোটটা দেখাই দিতে হবে। মুনাফার অংশ 1,41,170 কে 10 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ, তাহলে 10 থেকে আসছে। আবারও বলতেছি 7 এবং 3 যোগ করলে হচ্ছে 10। এই তারপর 10 ভাগের 7, লাভটাকে 10 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। তাহলে এই যে 1,41,170 কে ভাগ 10 গুণ 7, এটা করলে 98,819 টাকা। এই টাকাটা বের হয়ে গেল। কোন টাকাটা? আমাদের প্রথম টাকাটা 98,819, এই টাকাটা বের হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে আবার একইভাবে, এবার হচ্ছে 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, এটা দিয়ে করবো। 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করবো টাকাটাকে। এই 1,41,170 এটাকে 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের? এখন আসছে 42,351 টাকা। এই টাকাটা আসছে। এই টাকাটা আমরা এখানে ইনার করলাম 42,358 টাকা। এই যে এখানে বসে দিচ্ছে, যেটা 42,351 টাকা। আশা করি বোঝা গেল, আমরা বুঝে গেছি। আর এখানে যে যোগফলটা ছিল 1,760 টাকা, এই ডেবিট পাশেও 1,60,770 টাকা, এটা লিখে দিবা। আশা করি বোঝা গেল। আমাদের এই হিসাবটা শেষ হয়ে গেল, এই আবন্টন হিসাব শেষ। এইবার আমাদের কাজ হচ্ছে যে আবন্টনের পর হচ্ছে যে এই লাভটা মূলত আমরা কোথায় দেখাবো? এই অংশীদারদের মূলধন হিসাবে লাভটা দেখা দিতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের একটু করে। দেখো, এই আমাদের যে লাভ বের হয়েছিল একটা 98,819 টাকা, এই টাকাটা এইখানে আসছে 98,819 টাকা, এখানে চলে আসছে। এই টাকাটা বসছে এখানে। এরপরে আবার পাশে যে টাকাটা ছিল 42,351 টাকা, এই 42,351 টাকা এখানে ক্রেডিট পাশে চলে আসছে। তাহলে 42,351 টাকা ক্রেডিট পাশে বসাই দাও। আর আমাদের এই লেখাটা কিসের টাকা? এটা হচ্ছে যে মুনাফার অংশ। এখানে বিবরণে কি লিখতে হবে? মুনাফার অংশটা লিখতে হবে। আমাদের অঙ্ক শেষ, এবার মিলানোর পালা। আশা করি বোঝা গেল। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে মুনাফার অংশ লেখার মাধ্যমে অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমরা বাকি মূলধন হিসাবটা মিলে ফেলবো। দেখো, মূলধন হিসাবের যে সানের এই টাকাগুলা যোগ করার পরে কত আসছে? 2,10,000, 24,000, 98,819 টাকা যোগ করে 3,32,819 টাকা আসছে। আর এদিকে ডেবিট পাশে পাইছি এই দুইটা টাকা। তাহলে তোমার এই যোগফল থেকে 3,32,819 টাকা থেকে এই দুইটা বিয়োগ করো, 21,600 বিয়োগ করো, তারপর 495 বিয়োগ করো। বিয়োগ করলে আমাদের এই বিয়োগফল এই টাকাটা বের হয়ে যাবে। তাই যেটা আমাদের কি লেখা আছে? ব্যালেন্স শিট আকারে এখানে লেখা আছে ব্যালেন্স শিট। আশা করি বোঝা গেল। একইভাবে যদি আমরা একটা করি,
এই একটা করি, মনের এই তিনটা যোগ করলে যোগফল হবে কত? 2,31,351। 2,31,351 থেকে আমাদেরকে এখন এই দুইটা হিসাব 12,000 এবং 275 এই দুইটা বিয়োগ করতে হবে। 12,000 এই 275, 2,31,351 থেকে এই দুইটা বিয়োগ করলে এটাও বিয়োগ করব, এটাও বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের এই বিয়োগফল এই 2,19,076 টাকাটা বের হবে এবং বের হওয়ার পরে আমাদের কাজ শেষ। এখানে শুধুমাত্র কি লিখতে হবে? ব্যালেন্স সিডি লিখে অঙ্কটা মিলে দিতে হবে। আর এই যোগফল যেটা আছে 3,32,819, এটা মনের কানের ঘরে লিখে দিতে হবে 3,32,819। আর মনের 2,31,351 টাকাটা মনের ঘরে 2 লাখ বসে পাঠিয়ে দিতে হবে। এরপর আমাদের আর কোনো কাজ নাই, এরপর আমাদের একটাই কাজ, শুধুমাত্র ওই ব্যালেন্স সিডি টাকাটা ব্যালেন্স বিডি আকারে লিখে দেওয়া, আর কিছু নেই। এবং এটার মাধ্যমে মূলত অঙ্কটা শেষ করে। দেখো, ব্যালেন্স সিডি যে টাকাটা আমরা এখানে লিখেছি, এই টাকাটা এই পুরো টাকাটাই এদিকে আবার ব্যালেন্স বিডি আকারে এই নিচে এখানে চলে আসছে। লিখতে হবে ব্যালেন্স বিডি এবং তারিখ দিতে হবে। আমাদের এখানে তারিখ ছিল ডিসেম্বর 31, এটা তারিখ ছিল ডিসেম্বর 31। এটা যোগফলের, মূলত এই যোগফলের নিচেটাই করতে হবে। এই যে এখানে যোগফল আছে, যোগফলের নিচে দেখাইতে হবে 2024 সালের জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স সিডিটা, এই ব্যালেন্স সিডিটা এখানে ব্যালেন্স বিডি আকারে দেখাতে হবে। এবং এই দেখানোর মাধ্যমে মূলত অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারলে সবাই। এই নোটটা অবশ্যই প্রত্যেকে অঙ্কের পিছু নিচে এই মুনাফার অংশের নোটটা অবশ্যই করে দিবা। আশা করি বোঝা গেল। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কটা প্র্যাকটিস করে অবশ্যই তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলবো। ওকে, আল্লাহ হাফেজ। Thank you for watching my channel. Hey, please subscribe, like, comment and share my channel.